নতুন একটি দিনের সাথে সাথে নতুন একটা খবর এসে পৌঁছল সেজুতিদের বাড়ি। রুদ্রর গা কাঁপিয়ে জ্বর এসেছে। খবরটি নিজ দায়িত্বে আনিস অভ্রকে দিয়েছেন ফোনে। সেই থেকেই অভ্র ক্রমাগত পায়চারি করছে ঘরের মধ্যে। এদিকে একই সাথে সেজুতির গায়েও ভীষণ জ্বর। রাতে হাঁচি দিতে দিতে কাহিল হয়ে পড়েছিল। রান্নাঘরে কফি বানাতে এসে মাথা ঘুরে পড়ে গেল তারপর। ওই সময় আমির বেরিয়েছিলেন বাথরুমে যাবেন বলে। তাদের ঘরের অ্যাটাচড বাথরুম দুটো দুই মেয়ের ঘরে। বাইরেটাই ব্যবহার করেন ওনারা দুজন। রান্নাঘরের শব্দ পেয়ে উকি দিতেই আঁতকে উঠলেন আমির। মেয়ের এই অবস্থা দেখে হাহাকার করে মুনারাকে ডাকলেন। আরিশা দৌড়ে এলো সবার আগে। এরপর বাকিরা। মুনারা মেয়ের গায়ে আগুন জ্বর দেখে নাকে আঁচল চেপে ফ্যাচ করে কেঁদে উঠলেন। আমির বিরক্ত হয়ে ধমক দিলেন একটা। ব্যাস চুপ মেরে গেলেন তারপর। কিন্তু কান্না থামালেন না। আরিশা আর মুনারা মিলে সেবা করল সারা রাত। জ্বর মাপল 104 ডিগ্রি দেখে চোখ সবার কপালে। মুনারা হাহুতাশের মধ্যেও পারছিলেন না মেয়েকে চিবিয়ে খেতে। এই অসময়ের বৃষ্টি ভালো হয় না। ভিজলে জ্বর হবেই। মেয়েকে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেও লাভ হল না। সেই মেয়েটা বিজলই। মনে মনে পণ করেছেন মুনারা, এখন অসুস্থ বলে বোকাচোকা থেকে বেঁচে গেলেও একবার সুস্থ হয়ে উঠুক। একটা গোটা ডালঘুটনি ভাঙবেন ওর পিঠে। অবাধ্য মেয়ে একটা। বাড়িতে ডাক্তার এনেছেন আমির। দুই মেয়েই তার দুটো ফুসফুসের ন্যায়। একটার কিছু হলেই দম যেন আটকে আসে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র লিখে দিয়ে যখন বললেন ভয়ের কিছু নেই, মাথায় পানি টানি দিলে কমে যাবে, তখন গিয়ে ক্ষান্ত হলেন সকলে। অভ্র উসখুস করছিল খুব। সেজুতি আর রুদ্রর একসাথে জ্বর আসার কথা সে একাই জানে। এই মুহূর্তে ছুটে রওশন ভিলায় যেতে মন চাইলেও পারছে না। নতুন জামাই, কেমন দেখাবে ব্যাপারটা। সেজুতির জ্বর ওঠায় সবাই যেমন ব্যাকুল, এরকম ব্যাকুলতা তার মনেও। রুদ্রর না জানি কি অবস্থা। এসব ভেবেই উতলাসে। মুখ ফুটে যে কাউকে বলবে, রুদ্রর কথা জানাবে, সেই উপায়ও নেই। রুদ্রর জ্বর এসেছে শুনলে সবাই নিশ্চয়ই হাবিজাবি ভাববে। বুঝে যাবে দুটোতে একসাথে ভিজেছে কাল। গতকাল রাতে সেজুতি ফিরেছে শুনেই অভ্র দুয়ে দুয়ে চার মিলিয়েছে। তার মন বলছে এই দুজনের মধ্যে কিছু চলছে। কি চলছে? প্রেম। কিন্তু বিশ্বাস করাই দুঃসাধ্য। কারণ রুদ্র যে মানুষ। তার দ্বারা প্রেম, ভালোবাসা সম্ভব এগুলো। চেহারা দেখে মেয়েরা পটলেও ভাব দেখলেই পালিয়ে যাবে। অমন গম্ভীর বয়ফ্রেন্ড গাড়ি বা পছন্দ। যেখানে এখন লুতুপুতু গদগদ প্রেমের সিজন চলছে। সামনে টেলিভিশন ছেড়ে রাখা। নিউজ পড়ছেন স্যুট বুট পরা এক ভদ্রলোক। উল্টো দিকে বসে আছে অভ্র। সময় সকাল 11টা। এর মধ্যে বার জেসে রুদ্রকে ফোন দিয়েছে গুণে বলা যাবে না। রুদ্রকে না পেয়ে আনিসকে জ্বালাতে জ্বালাতে শেষ করে দিয়েছে। তাকে না পেলে আবার আসিফকে কল দিয়েছে। আজ ওদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু রুদ্রর অসুস্থতায় থেকে যাবে বলল। অভ্র তার আগে অবশ্য অনুরোধ করতে করতে কান পচিয়ে ফেলেছে। আনিস শুধু হেসেছেন ওর অস্থিরতায়। সে তো বরাবরই চেয়েছেন বোনের অনুপস্থিতিতে আদরের ভাগ্নেটার একটা স্বাধীন ভালোবাসার মানুষ জুটুক। নিঃসন্দেহে অভ্রই সেই মানুষ তার নিকট। এদিকে সেজুতিদের বাড়িও খালি প্রায়। সবাই চলে গেছে সকাল সকাল। আফিফা এত সহজে কিছুতে যেতে চাননি। রাত থেকে আঘাত বেঁধে ছিলেন সকাল হলেই সেজুতির পর্দা ফাঁস করবেন। অথচ মেয়ের জ্বরের তাপে আমিরকে হাতেই পাননি। আমিরের অস্থিরতা দেখে সাহসেও কুলোল না ওসব বলার। উল্টে প্রতিকূল পরিবেশে বেফাস কিছু বলে ফেলায় কথা শুনতে হবে, এই ভয়েই মুখে কুলুপ এঁটেছেন। তারপর থমথমে মুখে বাড়ি ছাড়লেন। এখন বলতে না পারল তো কি? ফোন তো আছে। সন্ধ্যার অবশ্য মুড ভালো ছিল। সে ঠিক রুদ্রর ফোন নম্বর জোগাড় করে ফেলেছে। উৎসটা ছিল আরিশা। অনেক ভেবেচিন্তে দোনামোনা করে সাহস জুগিয়ে যখন আরিশার কাছে জিজ্ঞেস করল, তোমার কাছে তোমার ভাসুরের ফোন নম্বর আছে না আরিশা আপু? একটু দেয়া যাবে? প্রথমে আরিশা সন্দেহী চোখে তাকালো। বিছানার চাদর ঝাড়তে ঝাড়তে বলল, ওনার ফোন নম্বর দিয়ে তুই কি করবি? একটা বন্ধুকে দেব। ওর চাকরির খুব প্রয়োজন। এ ব্যাপারে ওনার সাথে আমার বিয়েতেই কথা হয়েছিল। উনি বলেছেন বিয়ের পর ওনাকে একবার মনে করাতে। তাই জন্যেই না এলাম। আমার ওই বন্ধুটা অনেক গরিব জানো। ওর বাবা ক্ষেত খামারে কাজ করে টাকা পাঠান ওকে। তাই ও খুব করে একটা চাকরি খুঁজছে। আমি যদি ওকে একটু সাহায্য করতে পারি আমার অনেক ভালো লাগবে। এতগুলো মিথ্যে গলগল করে বলে থামল সন্ধ্যা। একটু দম নিল। আরিশা মায়া মায়া কণ্ঠে বলল, আহারে, তাই নাকি? দিচ্ছি দাঁড়া।
সন্ধ্যা ঠোঁটে বিজয়ীর হাসি ঝুলে পড়ল। প্রশংসিত হলো নিজের বুদ্ধিমত্তায়। আরিশা নিজের ফোন হাতে নিয়ে বলল, নম্বর তলো। সন্ধ্যাকে আর পায়েকে। খুশিতে ডগমগ সে। এই বুদ্ধিটা যদি আগে আসতো মাথায়, এতদিনে রুদ্রর সাথে প্রেম হয়ে যেত কনফার্ম। সন্ধ্যা নাচতে নাচতে বিদায় নিল। যাওয়ার আগে সেজুতিকে বলে গেল, তোর বসের নম্বর পেয়েছি, বাড়ি গিয়ে পোটানোর মিশন শুরু করব। জ্বরের ঘোরে সেজুতির মাথায় কিছুই ঢোকেনি। তবে সন্ধ্যার হাসি হাসি মুখ দেখে বুঝেছে নির্ঘাত রুদ্রর কথা বলছে। সেজুতির ও হাসি পেল। তার এত জ্বর, মেয়েটা পড়ে আছে রুদ্রকে নিয়ে। মনে মনে ভাবল, সন্ধ্যাপুর এত এত বয়ফ্রেন্ড আর ক্রাশের ভিড়ে রুদ্রর জায়গা হবে তো। লোকটা তো লম্বা চওড়া, ধরবে তো ঠিকঠাক। অভ্র যখন চিন্তায় মগ্ন, পাশে এসে বসলেন আমির। বাড়িতে এখন শুধু তারা পরিবারের লোকজন। আমির অভ্রর কাঁধে হাত রাখতেই অভ্র চমকে উঠল। আমির ভ্রু কুঁচকালেন। ভয় পেলে? কিছু ভাবছিলে নাকি? অভ্র মৃদু হাসল, না না, তেমন কিছু না। হঠাৎ এসেছেন তো। আচ্ছা, তাও বাবা তোমার এ বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আঙ্কেল, অসুবিধে কেন হবে, ভালো লাগছে। আমির চোখ ছোট করে বললেন, আঙ্কেল। অভ্র মাথা নিচু করে ফেলল, না মানে বাবা। আমির শব্দ করে হেসে উঠলেন। অভ্র লজ্জা পেল। আমির হাসি থামিয়ে বললেন, গরমে বোধ হয় একটু অসুবিধে হয়েছে তাই না? সকাল সকালে উঠেছ দেখলাম, ঘুম ভালো হয়নি। না না ঠিক আছে, ভালো হয়েছে। আরে তুমি না বললেও আমি বুঝি। তুমি অত বড় বাড়ির ছেলে, ছোট থেকে এসির মধ্যে বড় হয়েছ, তোমার কি ফ্যানের গরম বাতাস সহ্য হবে? অভ্র কিছু বলল না। অত বড় বাড়ির ছেলে, শুনেই তার কথা থেমে গেছে। বুকে বাসা বেঁধেছে ভয়। সবাই যদি জানতে পারে সে আসলে ও বাড়ির কেউ না, তখন? আমির অভ্রর কাঁধ চাপড়ে বললেন, আর কয়েকটা ঘন্টা কষ্ট করো বাবা, তোমার শান্তির ব্যবস্থা করছি। অভ্র ভ্রু কুঁচকাল। ঠিক বুঝে ওঠেনি, প্রশ্ন ও করতে পারেনি। এর আগেই আমির উঠে গেলেন। অভ্র আর এ নিয়ে ভাবল না। তার মাথায় রুদ্রর শরীর খারাপের কথা ঘুরছে। না, কে কি ভাববে ওসব ভাবা যাবে না। কাউকে একটা বলে বেরোতে হবে, এক্ষুনি। ফারজানা বেগম হাতে খাবার নিয়ে রুদ্রর পাশে বসে আছেন। রুদ্র আতশোয়া বিছানায়, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। কার্নিশ বেয়ে উষ্ণ জল পড়ছে জ্বরের প্রকোপে। ফ্লোর বমি করে ভাসিয়েছে একটু আগে। এক স্পুন স্যুপ দিতে পারেননি ফারজানা বেগম, এর মধ্যেই গলগল করে বমি করে দিয়েছে। সার্ভেন্ট পরিষ্কার করেছে সব। ফারজানা বেগম চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন। রোগশোক এই ছেলেটার পেছনে ছাড়ে না। ছোটবেলা থেকেই অসুস্থতা যেন লেজ ধরে আছে। ফারজানা বেগম রুদ্রর চুলে হাত বোলালেন। রুদ্র তাকালো, চোখ জলে টৈটম্বুর। ফারজানা বেগম হাত দিয়ে চোখ মুছিয়ে আদুরে কণ্ঠে বললেন, আর একটু চেষ্টা কর বাবা, দেখ যদি খেতে পারিস। রুদ্র মাথা নাড়ল, মুখ বিকৃত করে বলল, তেতো লাগছে, পরে খাবো মামুনি, নিয়ে যাও। ফারজানা বেগম তবুও এক চামচ রুদ্রর মুখের সামনে ধরলেন। রুদ্র টেলে সরিয়ে দিলে দীর্ঘশ্বাস ফেললেন। গলা উঁচিয়ে রাখলেন, অন্তু, এই অন্তু। খুটোপুটি করে পাশের ঘর থেকে দৌড়ে এলো রুদ্রর মামাতো বোন অন্তু। মেয়েটা দিয়েছে মাত্র রূপসার বয়সী। হ্যাঁ মা, রান্নাঘরে তরকারি বসানো, বুয়াকে বল চল যেন না টানে, তার আগেই নামাতে। আচ্ছা, ভাইয়ার জ্বর কমেছে, ভালো লাগছে একটুও? ফারজানা বেগম মুখ কালো করে বললেন, না, আগের মতোই। মাথায় পানি দিয়ে দেই? দিবি, দিয়ে দে একটু। আমি দেখি তোর আব্বুকে আরেকবার ডাক্তার ডাকতে বলি। ফারজানা বেরিয়ে গেলে অন্তু ওয়াশরুমে গেল। অর্ধেক বালতি পানি আর মগ নিয়ে রুদ্রর কাছে এলো। দেখি বড় ভাইয়া এদিকে মাথা দিয়ে শোত। রুদ্র রুগ্ন কণ্ঠে বলল, লাগবে না, তুমি যাও, সমস্যা নেই। অন্তু বড়দের মতো করে বলল, আহা, কথা বলো না, তুমি অসুস্থ না। অসুস্থ মানুষের বেশি কথা বলতে নেই। এদিকে মাথা দিয়ে শো এখন। রুদ্র আর কথা বাড়ালো না, তাই করল। অন্তু একটা চেয়ার টেনে বসে রুদ্রর মাথায় পানি ঢালতে শুরু করে। রুদ্র চোখ বুজে রয়েছে। শরীর খারাপ লাগলেও মন ভালো লাগায় ছেয়ে আছে। চারপাশে যার এত এত ভালোবাসার মানুষ, তার আর কি চাই? এদের ভিড়ে কখনো মনেই হয় না সে একা। মনে হয় না তার মা থেকেও নেই। একটা ছোট বোন, তিনটে ছোট ভাই, মায়ের মতো মামুনি, আর বাবার মতো মামা, আর আর একজন মিষ্টি পরীর মতো প্রিয়জন। মেয়েটা বাচাল, তাতে কি? সে তো কথা কম বলে, তার জন্য ঠিকঠাক। বরং দুজন একরকম হলে কেমন দেখাতো না? ছোটবেলায় নানু প্রায়ই বলতেন, নানা ভাই, কথা এত কম বলো তো,
দেখবা ঘরের জন কথা বলতে বলতে তোমার কান পচিয়ে দেবে, মাথা ব্যথা বানিয়ে ফেলবে। কি করবা তখন দেখব। রুদ্র উত্তরে বলতো, তখন আমি ওই মেয়ের মুখে স্কচটেপ মেরে দেব নানু। পুরনো কথা মনে করে রুদ্র আনমনে হাসল। নানুর কথা অতি শীঘ্রই ফলতে যাচ্ছে। জ্বরের মধ্যে রুদ্রকে হাসতে দেখে অন্তুর দারুণ দুঃখ লাগল। ইস, তার অমন তেজির রাগে ভাইয়ের কি অবস্থা! জ্বরের প্রকোপে নিশ্চয় মাথা ঠিক নেই, উঠে দাঁড়াতে পারছে না অথচ হাসছে। এই সময় অভ্রকে বাড়িতে দেখে প্রত্যেকে বিস্মিত। আসার কথা তো আরো 2 দিন পর। ফারজানা বেগম প্রশ্নটা করেই ফেললেন, কি রে, চলে এলি যে? অভ্রর বিচলিত উত্তর, ভাইয়ের জ্বর আর আমি ওখানে বসে জামাই আদর খাবো নাকি? অভ্র দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। ফারজানা বেগম স্বামীর দিক চেয়ে মাথা নেড়ে হাসলেন। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার এক বিন্দু খামতি নেই। অভ্র ঘরে ঢুকে দেখল রুদ্র চোখ বুজে শুয়ে আছে, গায়ে মোটা ব্ল্যাঙ্কেট, অন্তু মাথায় পানি ঢালছে সমানে। অভ্রকে দেখেই বলল, আরে মেজো ভায়া, তুমি এখন এখানে কেন? বউ আননি? অভ্র ওর পাশে এসে দাঁড়ালো। রুদ্র ঘুম ভেবে আস্তে করে বলল, তুই যা এখন, বাকিটা আমি করছি। পারবে তুমি? খুব। আচ্ছা। অভ্র বড় হয়েছে রুদ্রর মামার বাড়িতে। তারাও রুদ্রর মতন আপন করে নিয়েছে ওকে। আসিফের বয়স তখন 3-4 হলেও অন্তু জন্মেছে ওর চোখের সামনে। ছোটবেলা থেকে সবকটা একসাথে বড় হওয়ায় সবার মধ্যে বেজায় মিল। বাইরের কেউ বোঝেই না কে এদের মামাতো ভাই, আর কে এদের কুড়িয়ে আনা ভাই। আনিসুল কবির আর ফারজানা বেগমের আরেকটি ছেলে রয়েছে, অনন্ত। অন্তু আর অনন্ত যমজ, 2 মিনিটের বড় অন্তু। অভ্র রুদ্রর মাথার কাছে বসে পানি ঢালতে থাকলো, অন্য হাতে হাত বোলালো চুলের মধ্যে। শেষ করে চুল মুছিয়ে দেওয়ার জন্য রুদ্রর মাথা তুলতেই রুদ্র চোখ মেলে তাকালো। অভ্রর মুখটা স্পষ্ট হতেই ভ্রু কুঁচকে বলল, অভ্র। হ্যাঁ ভাই, তুই চলে এসেছিস। খো, আরিশা আছে ও বাড়ি? তুই কেন এলি? কে জানিয়েছে তোকে? মামা। খুব মানা করেছিলাম আমি, শুনল না কেন? এখন কেমন লাগছে ভাই? ভালো। পাশে বস। আয়। অভ্র পাশে বসল। কেন যে কাল বৃষ্টিতে ভিজলে? রুদ্র চমকে তাকালো। তুই কি করে জানলি? সেজুতির ও জ্বর এসছে। তোমাদের একসাথে জ্বর ওঠার রহস্য কিন্তু আমি উদ্ঘাটন করে ফেলেছি ভাই। অভ্র দাঁত বার করে হাসল। রুদ্র আগামাথা শুনলেও মন দিল একটি কথায়। সেজুতির ও জ্বর এসছে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। দরজা খুলে কয়েকজন অপরিচিত লোক দেখে আরিশা কপাল কুঁচকে বলল, আপনারা? আরিশার হঠাৎ খেয়াল পড়ল তাদের বয়ে আনা বড় বাক্স দুটোর দিকে। ওনাদের পেছনে থেকে আমির ব্যস্ত কণ্ঠে বললেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? সরো, ভেতরে যাবেন ওনারা। আরিশা সরে দাঁড়ালো। বাক্সের মধ্যে এসি। এটা বুঝতাই চোখ ছানাবড়া তার। বাবা, তুমি এসি কিনেছ? আরিশার চোখে মুখে অবিশ্বাস। আমির হেসে বললেন, হ্যাঁ রে, গরমে তো তোদের অনেক কষ্ট হয় তাই নিয়ে এলাম। যদিও শীতকাল শুরু হয়েছে, অথচ শীতের ছিটেফোঁটাও নেই। বাইরে কি রোদ্দুর, কে বলবে কাল অত বৃষ্টি পড়ল। আরিশা কোনো কিছু না শুনেই প্রশ্ন করে বসল, এত টাকা কোথায় পেলে বাবা? একটা বড় এসির তো অনেক দাম। আমির যেন থমকালেন একটু। প্রসঙ্গ এড়াতে লোকগুলোর দিক চেয়ে বললেন, আপনারা আমার সাথে আসুন, আমি দেখাচ্ছি কোন রুমে লাগাতে হবে। আরিশা ছুটে সেজুতির ঘরে গেল। মুনারা ওখানেই। সেজুতির জ্বর কমেছে অনেকটা, কিন্তু মাথা ঘুরছে, সাথে ব্যথাও করছে। মুনারা ওকে বকতে বকতে মলম লাগাচ্ছেন। আরিশা হন্তদন্ত পায়ে রুমে ঢুকতেই মুনারা জিজ্ঞেস করলেন, কে এসেছে? বাবা। এসি কিনে এনেছে। দূর দুটো তাও। সেজুতি জ্বর ব্যথা সব ভুলে উত্তেজিত হয়ে উঠে বসল। অবাক কণ্ঠে বলল, কি? বাবা এসি কিনেছেন? খুব। তোর বাবা কি লটারি পেয়েছেন নাকি? এত টাকা কোথা থেকে এলো? তখনই আমিরের উদ্বেগ স্বর ভেসে এলো বাইরে থেকে। আরে মুনা, কোথায় গেলে? এসো এদিকে। মুনারা যত্র উঠে গেলেন। পিছু পিছু 2 মেয়েও ছুটল। আমির একটা এসি অভ্রর রুমে দেবেন, কিন্তু বাকিটা কোথায় লাগাবেন বুঝে উঠছেন না। সেজুতির ঠান্ডার ধাত বেশি, একটুতেই সর্দি লেগে যায়। ওর রুমে দেওয়া যাবে না। এমনিতেও ফ্যান চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোয় মেয়েটা। নিজেদের রুমে লাগাবেন কি, নাকি রান্নাঘরে লাগাবেন? মুনারার তো গরমে রান্না করতেও কষ্ট হয় অনেক। মুনারা এসে দাঁড়াতেই বললেন, একটা এসি আরুর ঘরে দিলাম, বাকিটা কোথায় দেই বলতো? মুনারা স্বামীর মুখের দিক এক দৃষ্টে চেয়ে আছেন। পড়তে চাইছেন কিছু? ওভাবে তাকিয়ে আছো কেন? বলো কিছু। ওনারা দাঁড়িয়ে আছেন তো, তোমার ইচ্ছা, যেখানে খুশি দাও।
মুনারা হনহন করে ঘরে চলে গেলেন। আমির মেয়েদের দিক চেয়ে বললেন, তোদের মা কি খুশি হয়নি নাকি? সেজুতি অসুস্থ চোখ দুটো নিয়ে বাবার দিক তাকিয়ে। তার মাথায় ঘোর প্যাচ লাগছে। বাবা এত টাকা কোথায় পাচ্ছেন ইদানিং? আপুর বিয়ে দিলেন ধুমধামে। হীরের আংটি দিয়েছেন অভ্র ভাইয়াকে। ওনাদের বাড়ির সবার জন্য দামি দামি জামাকাপড়। আরিশা আপুকে মনের মতো করে গয়না দিয়েছেন। এখন আবার এসি কিনলেন। এত কম টাকার ব্যাপার নয়। কদিন আগেও দেখেছিল বাবার কাছে ব্রিফকেস ভর্তি টাকা। ভেবেছিল সেসব বুঝি আপুর বিয়ের জন্য। কিন্তু একের পর এক খরচে তো রীতিমতো মাথা ঘুরে যাচ্ছে। কুলগাইছে ভেতরটা। বাবা কোনো খারাপ কাজে জড়ালো না তো? এসি কাণ্ড নিয়ে ঘরের মধ্যে চাপা যুদ্ধ চলেছে একটা। সেটাও আমির আর মুনারার মধ্যে। মুনারার একটাই প্রশ্ন, এত টাকা আসছে কোত্থেকে? কিন্তু আমির বলছেন না, ততবারই প্রসঙ্গ এড়াচ্ছেন। না হলে বলছেন ছিল আমার কাছে। এই নিয়েই তর্কাতর্কি। অভ্রত আর এত কিছু জানে না। সে বেশ খুশি এসি দেখে। সত্যিই রাতে ঘুমোতে কষ্ট হয়েছে। মনের কষ্ট তো ছিলই, সাথে এসি ছাড়া ঘুমানোর বাজে অভ্যেস তৈরি হয়েছিল এই বছরে। মনে মনে শ্বশুরকে সহস্র ধন্যবাদ জানিয়েছে সে। রুদ্রর জ্বর সহনীয় পর্যায়ে আসার পরই এ বাড়িতে পা রেখেছে অভ্র। তাতে দুনিয়া উল্টে গেলেও তার আফসোস নেই। মাত্রই ফিরল সে। শার্টের বোতাম খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তখন পানি নিয়ে হাজির হলো আরিশা। অভ্র ঠিক সামনে রেখে বলল, পানি। আরিশা চলে যেতে নিল। অভ্র দিলে তো। তড়িৎ গতিতে হাতটা টেনে ধরল পেছনে থেকে। আরিশা ঘুরে তাকালো। রেগে যাওয়ার ভান করে কিছু বলবে এর আগেই অভ্র টেনে বুকের ওপর নিয়ে এলো ওকে। আরিশা হুমড়ি খেয়ে পড়ল এক প্রকার। কটমটে কণ্ঠে বলল, এসব কি? পাত্তা দেয় না। সে আরিশার কপালে চুমু খেয়ে বলে, ভালোবাসি আরু। আরিশার ছোটাছুটি থেমে যায়। শান্তভাবে চেয়ে থাকে কিছু সময়। পর মুহূর্তে আবার নিজেকে ছাড়াতে গেলে অভ্র সত্যিই ছেড়ে দিল। আরিশা মনে মনে আহত হলো একটু। ছেড়ে দিল শয়তানটা। অভ্র হঠাৎ হাঁটুমুড়ে বসল ওর সামনে। আরিশা চোখ গোল করে তাকালো। অভ্র শার্টের পকেট থেকে দুটো বকুল ফুলের মালা বের করে আরিশার সামনে ধরল। আসার পথে এনেছিলাম, নেতিয়ে গেছে এতক্ষণে। আরিশা নিশ্চুপ, শুধু দেখছে অভ্রকে। অভ্র নিজের মতো করে ওর পাটা তুলে হাঁটুর ওপর রাখল। দুটো মালা দুপায়ে জড়িয়ে দিয়ে নূপুর বানালো যেন। পায়ের ওপর স্লাইড করে বলল, বকুল ফুলে মালা হয়, আজ নূপুর বানালাম। অভ্র উঠে দাঁড়ালো। আরিশা মাথা নিচু করে দাঁড়িয়ে। অভ্র ওকে জড়িয়ে নিল বুকের সাথে। মাথাটাকে শক্ত করে চেপে রাখল। তারপর ধীর স্থির কণ্ঠে বলল, সেদিন তোমাকে কথাগুলো বলা আমার উচিত হয়নি আরু। আমার ভুল হয়েছে। তার জন্য তোমার সব শাস্তি আমার প্রাপ্য। কিন্তু ওই সময় ভালোমন্দ জ্ঞান ছিল না আমার। শুধু মাথায় ঘুরছিল আমি নিজের পরিচয় গোপন করে অন্যায় করেছি। পাপ করেছি তোমার সাথে। সব শোনার পর তুমি আমায় বিয়ে করবে না? যদি মুখের ওপর বলে দাও। আমি সহ্য করতে পারবো না। সেই ভয়েই আমি আগে ভাগে তোমাকে বিয়ে ভাঙতে বলেছিলাম। কিন্তু বিশ্বাস করো, কোথাও একটা ভরসা ছিল বিয়ে তুমি ভাঙবে না। বলবে আমার কিছু চাই না অভ্র। তুমি হলেই চলবে। অথচ তুমি যখন বললে তুমি সিদ্ধান্ত পাল্টাবে, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তের জন্য ভালোবাসায় বিশ্বাস উঠে গেল। যাওয়ার সময় তুমি একবারও পিছু ফিরলে না। আমি তো ভেবে নিলাম মরে যাব, আত্মহত্যা করব। আরিশা আটকে উঠল। মাথাটা উঠাতে চাইলেও অভ্র চেপে রাখল। বলল, কিন্তু পারিনি। তোমার আর ভাইয়ের কথা ভেবে পারিনি। তোমাদের দুজনের ভালোবাসাই এই ছোট্ট জীবনে আমার সব থেকে বড় পাওয়া। সেই ভালোবাসার জ্বর আমার মরতে চাওয়ার ইচ্ছেটাকে এক নিমিষে মাটি চাপা দিল। তোমাকে হারানোর ব্যথায় সেদিন রাতে আমি কত আহাজারি করেছি তুমি জানো না। কিন্তু নতুন সকালের সাথে সাথে একটা সুখবর আমার সব দুঃখ উড়িয়ে দিল। বিয়ে হচ্ছে জানতে পেরে আমার আনন্দ বাঁধ ভাঙা ছিল। খুশিতে তোমাকে কতবার কল করলাম, অথচ তুমি অভিমান করে ফোন বন্ধ করে রাখলে। বিয়ের দিন কি তারপর থেকে আমার সাথে একটা কথাও বললে না? আমি কিন্তু প্রত্যেকটা সেকেন্ড সুযোগ খুঁজেছি তোমাকে বোঝাব বলে, তোমার অভিমান ভাঙাব বলে। বাসর রাতেই হতো। ভাই অসুস্থ হয়ে পড়ায় হয়নি। তারপর থেকে তো তুমি সুযোগ দাওনি, পালিয়ে বেড়ালে। আজ কতটা বোঝাতে পেরেছি আমি জানি না আরো। তবে একটা কথা জানি, আর মানিও, আমার বাবা মা না থাক, বংশ পরিচয়ের অভাব থাকুক, এই সব কিছু তুচ্ছ। কারণ আমার জীবনে দুজন দামি মানুষ আছে, যারা আমাকে সব থেকে বেশি ভালোবাসে।
মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আর আমিও তাদের ভালোবাসার লোভে এভাবে বেঁচে থাকতে চাই। তাদের সাথে নিয়ে একসাথে বাঁচতে চাই। তুমি আমার ছিলে আরো, আমার আছো। ইনশাআল্লাহ মরার আগ মুহূর্ত অবধি থাকবে। ভালোবাসি আরো, খুব খুব ভালোবাসি। অভ্রর কথা শেষ হতেই আরিশা হাউমাউ করে কেঁদে উঠল। অভ্রর শার্ট খামচে ধরল। অভ্র মৃদু হাসল। আরিশা কাঁদতে কাঁদতে বলল, আই এম অলসো সরি অভ্র। তোমাকে এত কষ্ট আমি দিতে চাইনি। সত্যি আমি খুব কষ্ট পেয়েছিলাম তোমার কথাগুলোয়। তাই অভিমানের কাছে টিকতে পারিনি। আমি সত্যি সরি, বোকা মেয়ে। অভ্র আরিশার চোখের পানি মুছিয়ে দুগলে চুমু খেল। আমার কিন্তু সেলফ কন্ট্রোল খুব শক্ত আরও। তবে শুধুমাত্র তোমার কাছে এলেই ঠিক থাকে না। থাকবেই বা কি করে? এমন পুতুল বউ থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। অভ্র চোখ টিপল। আরিশা লজ্জায় মাথা নামিয়ে বলল, হ্যাঁ তো, খাবার দিচ্ছি এসো। আরিশা বেরিয়ে যেতেই অভ্র স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, অবশেষে প্রেয়সীর মান ভেঙেছে। আজকের রাতটা তাহলে দুর্দান্ত কাটবে। হঠাৎ রুদ্রর কথা মনে পড়লে তৎক্ষণাৎ ফোন দিল অভ্র। রুদ্র ফোন ধরছে না দেখে আসিফকে দিল। আসিফের নম্বর বিজি। কার সাথে কথা বলছে ফাজিলটা? গার্লফ্রেন্ড জুটিয়েছে নাকি? থাক, ভাই বোধ হয় ঘুমোচ্ছে। এত রাতে মামা মামিকে কল নাই বা দিলাম। এমনিতেই সারাদিন অনেক জ্বালিয়েছি। ঘুমাক সবাই। অভ্র বিছানায় শুলো হাত ছড়িয়ে। অমনি খাবার ঘর থেকে ডেকে ওঠে আরিশা। অভ্র খেতে এসো। অভ্রর মন জুড়িয়ে গেল। আহ, এই ডাক! বউয়ের এই ডাক কি মিষ্টিই না লাগে শুনতে। অবশেষে শুনল তাহলে। কান দুটো সার্থক হলো আজ। প্রায় অনেক দিন পর সে যদি একা বিছানায় ঘুমালো। কদিন গাদাগাদি করেছিল। ভালো ঘুম হয়নি। আজ যেন হাত পা ছড়িয়ে ঘুমানোর সুযোগ ফিরে এলো আবার। সেজুতির জ্বর কমেছে। মাথার ব্যথাও নেই। অল্প স্বল্প ফুটবল। ঘুমিয়েছে অনেকক্ষণ। পুরো বাড়ি নিস্তব্ধ বলতে গেলে। ঘুমের মধ্যে দারুণ একটা স্বপ্ন দেখছে সেজুতি। সেই তথাকথিত একটা পুরনো স্বপ্ন। ঘোড়ায় চড়ে এক রাজপুত্র ছুটে আসছে তার কাছে। লাল রঙের শাড়ি পরে অপেক্ষায় সে। রাজকুমারের মুখটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক। চারপাশের অন্ধকার সুন্দর মুখখানা আড়াল করেছে। একটা সময় রাজকুমার ঘোড়া থামালো সেজুতির পায়ের কাছে। ধীরে ধীরে এসে দাঁড়ালো ওর সামনে। হাত বাড়িয়ে স্পর্শ করল ওর গাল। সেজুতি যেন শিউরে উঠল। রাজকুমারের হাতটা নেমে এলো তার গলায়। পরমুহূর্তে উঠল কপালে। প্রত্যেকটা স্পর্শ যেন জীবন্ত। সেজুতির শরীর শিরশির করছে। ঘুম ভেঙে গেল। চট করে চোখ মেলে তাকালো। ঘুমু ঘুমু দৃষ্টিতে সামনে একটা ফর্সা চেহারা ঝুঁকে থাকতে দেখে ঠাওর করতে পারল না। ধীরে ধীরে স্পষ্ট হলো সেই মুখ। রুদ্র বসে আছে। একদম সেজুতির গা ঘেঁষে। সেজুতি প্রথমে ভাবল স্বপ্ন হয়তো। কিন্তু সে তাকাতেই যখন রুদ্র একটু হাসল। আর কপালে রাখা হাতটা নামিয়ে এনে বলল, জ্বর তাহলে নেই। হতবিহ্বল হয়ে পড়ল সেজুতি। সত্যিই এটা রুদ্র। তড়াক করে উঠে বসল। আপনি, ভয়, বিস্ময় মিলে এক মিশ্র আওয়াজ তৈরি হলো সেজুতির। এতেও যেন রুদ্র মুগ্ধতা খুঁজে পেল। আমি তো, আপনি এত রাতে এখানে কি করে এলেন? যেভাবে নেমে গেছিলাম সেইভাবে। সেজুতি চোখ বড় করে বলল, তার মানে বারান্দা টপকে এসছেন? ইয়েস। কিন্তু কেন? রুদ্র চুপ করে গেল। কেন এসেছে সেটা বলা যাবে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এমনি। সেজুতি চোখ পিটপিট করে বলল, এমনি? এমনি এমনি কেউ এত রাতে কারো ঘরে আসে? তাও এভাবে? তাহলে কি বললে খুশি হবেন? আপনার সাথে থাকবো, এক বিছানায় ঘুমো, প্রেম করব এসব বলবো? সেজুতি হতভম্ব রুদ্রর কাটা কাটা জবাবে। কান দুটোও গরম হয়ে এলো লজ্জায়। মিলিয়ে গিয়ে বলল, আমি কি তাই বলেছি নাকি? শরীর কেমন আছে এখন? ভালো। সেজুতির ক্ষীণ কণ্ঠ। আমার জন্যেই জ্বরটা এলো তাই না? আমি তো ভিজিয়েছি আপনাকে। সেজুতি তাকালো। হঠাৎ মনে পড়ল গতকাল রাতের বৃষ্টি বিলাসের কথা। রুদ্রর চুম্বনের দৃশ্য। দুজন দুজনের বুকে দীর্ঘক্ষণ কাটিয়ে দেওয়ার মুহূর্ত। সেজুতি লজ্জায় আর্স্ত হয়ে পড়ল সাথে সাথে। সেই মানুষটা তার এত কাছে বসে আছে ভাবতেই বুক ধড়ফড় করছে। রুদ্র সেজুতির ডান হাত ধরল হঠাৎ। সেজুতি উদ্বেগ নিয়ে বলল, এ কি, আপনার শরীর ও তো গরম অনেক। রুদ্র মৃদু হাসল, কারণ জ্বর আমারও এসেছিল। সেজুতি অবাক কণ্ঠে বলল, কি বলছেন? জ্বর নিয়ে এসেছেন এখানে? রুদ্র মাথা দোলালো। কেন? কেন এসছেন? সেজুতির ফিচেল স্বর, সাথে উদ্বিগ্ন চাউনি। আকাঙ্ক্ষিত কিছু শোনার তীব্র আশায় সে। রুদ্র তেমন কিছুই বলল না। উল্টে হাতটা শক্ত করে মুঠোতে ধরল।
হাতের দিক চেয়ে বলল, আপনার হাত বেশ তুলতুলে। সেজুতি লাজুক হাসল। রুদ্র ভ্রু নাচিয়ে বলল, আপনার ঘুমের রেশ কেটেছে। আপনাকে দেখেই কেটে গেছে। কথাটা বলেই জিভ কাটল সেজুতি। মুখ ফুসকে বেরিয়েছে। রুদ্র ঠোঁট কামড়ে হাসল। লজ্জা যেন গাঢ় হলো সেজুতির। থুতনি নামিয়ে বুকে ঠেকাল। রুদ্র হাত ছেড়ে দিয়ে নিরেট কণ্ঠে বলল, আকাশে একটা সুন্দর বড় চাঁদ উঠেছে। দেখবেন। সেজুতি মাথা দোলায়। যেন সে বড় বাধ্য রুদ্রর। আসুন। রুদ্র উঠে দাঁড়াল। সেজুতি উঠল সময় নিয়ে। কম্বল সরিয়ে, গায়ের ওড়না, পরনের কামিজ ঠিকঠাক করে। চাঁদ দেখার সময় কফি হলে কিন্তু মন্দ হয় না। বানিয়ে আনব। রুদ্র বারান্দার দিকে পা বাড়িয়েছিল। কথাটায় ঘাড় ফিরিয়ে বলল, এই মাঝরাতে কফি বানাবেন? আপনার না শরীর খারাপ? আমি ঠিক আছি। শিওর? 200%। ওকে হোক। আপনি বসুন। আমি আসছি। রুদ্র সায় দিল। সেজুতি ঘর ছেড়ে বেরিয়ে বাইরে থেকে দরজাটা টেনে আটকাল। পাছে কেউ ঢুকে পড়লে। রান্নাঘরে এসে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। পর মুহূর্তে অবাকও হল। একটা অবিবাহিতা মেয়ে সে। তার ঘরে এই রাত বিরেতে একটা জোয়ান ছেলে বসে আছে। আর সে কিনা একটুও ভয় পাচ্ছে না। উল্টে কফি বানাতে এলো তার জন্য। কি আশ্চর্য! দিন কোথায় এলো? সেজুতি চুপচাপ 2 মগ কফি বানিয়ে রুমে এলো। দরজায় একদম সিটকিনি টেনে দিয়ে বারান্দায় গেল। সেখানে একটা বেতের চেয়ার পাতানো ছিল। রুদ্র বসে আছে ওটাতে। পায়ের ওপর পা তুলে বহুদূরে চেয়ে আছে। মাঝে মাঝে ওপরের পা টা নাড়াচ্ছে। গুনগুন করে গান গাইছে। সেজুতির জ্বর উঠেছে শুনে এক দণ্ড শান্তি পাচ্ছিল না। তাই তো মাঝরাতে ছুটে এলো। ভাগ্যিস কাল জানল মেয়েটার রুমের বারান্দা দিয়ে এভাবে ওঠানামা করা যায়। এই পদ্ধতি সামনে অনেক কাজে লাগবে তার। রুদ্র বাঁকা হাসল। টের পেল কাঙ্ক্ষিত মানুষটির উপস্থিতি। পাশ ফিরতেই দেখল সেজুতি দাঁড়িয়ে। নিঃশব্দে কফির মগ বাড়িয়ে দিয়েছে তার দিকে। রুদ্র হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে বলল, আপনি বসবেন কোথায়? ব্যবস্থা করছি। সেজুতির রুমে এসে পড়ার টেবিলের সামনে থেকে চেয়ার টানিয়ে বারান্দায় গেল আবার। রুদ্রর পাশে রেখে লম্বা একটা নিঃশ্বাস ফেলে বসল। যাওয়ার আগে অন্য মুখটা রুদ্রর হাতে ধরিয়ে দিয়ে গেছিল। ও বসতেই রুদ্র হাতে দিল সেটা। সেজুতি চুমুক দিতেই রুদ্র ঘাড় চুলকাল। কিছু একটা মন চাইছে এখন। কি ভেবে বলল, আমাকে এক গ্লাস পানি দেবেন? সেজুতির অবাক লাগে। কফি খেতে গিয়ে পানিকে খায়। তাও বলল, দিচ্ছি। কফির মুখটা চেয়ারের ওপর রেখে রুমে যেতেই রুদ্র হাতে তুলল ওটা। সেই জায়গাটায় চুমুক দিল কাপের। ঠিক যেখানে সেজুতির ঠোঁট ছুঁয়েছে। চোখ বন্ধ করে অনুভব করল ওই স্পর্শ। এরপর চট করে নিজের মগ আর সেজুতির মগ অদল বদল করল। সেজুতিরটা সে নিয়ে নিজেরটা রাখল চেয়ারের ওপর। একই রকম হওয়ায় ধরা পড়ার চান্সই নেই। গ্লাসটা নিয়ে মাত্রই এসেছিল সেজুতি। রুদ্রর কাণ্ড দেখতেই দাঁড়িয়ে পড়ল দরজায়। বরফের মতন শক্ত হয়ে থাকল। হাতের গ্লাসটা ঠকঠক করে কেঁপে উঠল। লজ্জায় কুণ্ঠায় মাটি ফাঁকা করে ঢুকে যেতে মন চাইল। তড়িৎ গতিতে নিজেকে আড়াল করে দেয়াল ঘেঁষে সরে এলো। মুচকি হেসে বিড়বিড় করল, কি বেহায়া লোক! আকাশে শুভ্র থালার মতো মস্ত এক চাঁদ উঠেছে। বাড়ির পেছনের ওই ঝোপঝাড়গুলোর ওপর লুটোপুটি খাচ্ছে তার নরম কোমল জ্যোৎস্নার আলো। রুদ্রর মনের প্রেম প্রেম অনুভূতি যেন ডানা মেলছে। উঠছে এই স্বল্প বারান্দার জায়গাটুকুন ঘিরে। পায়ের কাছে রাখা ছোট ছোট টব। কত কে ফুটেছে লাল গোলাপ। রুদ্র একমনে দেখছে ওদের। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি আজ বোধ হয় সরবে না। পাশে প্রিয়তমা, এই তো খুব কাছে। আর দূরের নীলাভ আকাশে রূপালী চাঁদের উপস্থিতি যেন ঠেলে বের করছে ভেতরের প্রেমিক পুরুষকে। দুজনের মধ্যে গাঢ় নীরবতা। কি বলবে, কোত্থেকে শুরু করবে কেউ জানে না। শুধু শুনছে এক অন্যের নিঃশ্বাসের শব্দ। রুদ্র মনোযোগ দিয়ে চুমুক দিচ্ছে কফিতে। এই মুহূর্তে একটা অবাধ্য ইচ্ছে উকি দিচ্ছে মন পাড়ায়। খুব করে সেজুতিকে পেছনে থেকে দুহাতে জড়িয়ে রাখার ইচ্ছে জাগছে। মন চাইছে ওর কাঁধে থুতনি রেখে চুলের ভাঁজে হারানোর। সেজুতি মুগ্ধ হয়ে চাঁদ দেখবে আর সে ব্যস্ত থাকবে প্রেয়সীর চুলের ঘ্রাণ শুকতে। পর মুহূর্তেই নিজের দুষ্টু চিন্তাকে দুম করে এক খুশি মারল রুদ্র। চিন্তারা যেন নাক ফাটিয়ে লেজ তুলে পালালো। ছি ছি, প্রেমে পড়ে কি উদ্ভট ভাবনা আসছে মাথায়। বিয়ের আগে এসব হাবিজাবি একদম ভাবা যাবে না। একটা চুমুকাণ্ডে একবার তার রফাদফা হয়ে গেছিল। সেজুতির কাছে চরিত্রহীন উপাধি অবধি পেল। এবার এরকম কিছু করলে সেজুতি আর কোনো দিন কথা বলবে কিনা সন্দেহ। কিন্তু কাল তো 3-3টে চুমু খেল। মেয়েটা কিছু বলল না কেন? উল্টে জড়িয়ে ধরেছিল।
যদিও বেখেরালে হুশ আসতেই দৌড়ে পালিয়ে এলো। রুদ্র একবার আর চোখে সেজুতিকে দেখল। সেজুতি কি একই সময় চোরা চোখে চেয়েছে। চোখাচোখি হতেই দুটোতে ছিটকে নজর সরালো দুজনার। রুদ্রঘাড় চুলকালো, আর সেজুতি চোখ খিচে বুঝে আবার খুলল। তখন রুদ্রর মগ অদল বদল করার দৃশ্য দেখেও কত কষ্ট করে যে এখানে এসে বসেছে। যতবার রুদ্র ওই কাপের ঠোঁট ছুঁয়েছে ততবার লজ্জায় আহুতি দিয়েছে নিজেকে। কতক্ষণ হাতে মগ নিয়ে ওভাবেই বসেছিল। লজ্জায় জবুথুবু অবস্থা তার। কি করে সব জেনে শুনে রুদ্রর সামনেই এই মগের চুমুক দেবে। লোকটা যে হাসবে মনে মনে। কেন যে দেখে ফেললো ব্যাপারটা। উফ, পূর্ণিমা চাঁদের আলোয় যখন ঝকমকে হবে পৃথিবী, তুমি তখন আমার সামনে এসো কালো শাড়ি আর কালো চুড়ি পরে। একটু জায়গা দিও মনে। জ্যোৎস্নার আলোয় ভরিয়ে দেব তোমার জীবন। সেজুতি চকিতে তাকালো। রুদ্র চাঁদ দেখে দেখে আওড়েছে দু লাইন। সেজুতি চেয়েছে বুঝতে পেরেও ফেরেনি ওর দিকে। পরপর নীলের কণ্ঠে বলল, কবিতা শুনবেন সেজুতি। রুদ্র তাকালে সেজুতি মাথা কাত করল। রাশভারী লোকটার কণ্ঠে কবিতাটা ঠিক কেমন শোনাবে। আওয়াজ তো দারুণ, নিশ্চয়ই এরকমই দারুণ লাগবে। সেজুতি উত্তেজিত হয়ে পড়ল নিমিষে। কখনো কি ভেবেছিল সেই বজ্জাত অভদ্র খ্যাতিপ্রাপ্ত লোকটা মাঝরাতে চাঁদ দেখতে দেখতে তাকে কবিতা শোনাবে, তাও আবার লুকিয়ে তার রুমে এসে। কি অদ্ভুত। সেদিন পূর্ণ চাঁদ উঠেছিল পৃথিবীর আকাশে। টবে সদ্য ফোটা গোলাপ আর বাগানবিলাস ফুলের পাশে পাশাপাশি বসে মুগ্ধ হয়ে দেখেছিলাম পূর্ণ চাঁদের শোভিত রূপ। তুমি চাঁদ দেখছিলে আর আমি দেখছি আলোয় মাখামাখি তোমার মুখ। তোমার ললাটের উপর থেকে এক গুচ্ছ চুল সরিয়ে গুজে দিলাম কানে। জিজ্ঞেস করলাম, বলতো, চাঁদ বেশি সুন্দর নাকি মানুষ? তুমি একটু ভেবে বললে, চাঁদ। আমি বিরোধিতা জানালাম। বললাম, তুমি কি এই কথাটি জানো? তুমি উৎসুক চোখে তাকালে। চোখে মুখে প্রশ্ন। আমি ফিসফিস করে বললাম, তুমি চাঁদের চেয়েও সুন্দর। তুমি হেসে উঠলে। আবার বললাম, তুমি কি জানো, তোমার হাসিতে হার মেনে যায় চাঁদের হাসি। তুমি লতার মতো জড়িয়ে ধরলে আমার বাম বাহু। কাঁধে মাথা রেখে বললে, জানি, তোমার চোখে আমি যে শ্রেষ্ঠ সুন্দরী। আমিও কপালে চুমু এঁকে বললাম, হ্যাঁ, আমার চোখে শ্রেষ্ঠ সুন্দরী তুমি। শুধু তুমি। রুদ্র থামল, শ্বাস ফেলল। সেজুতি চোখ বন্ধ করে রয়েছে। দ্রুত ওঠানামা করছে তার নিঃশ্বাসের গতি। কানের পাশে এখনো বিশ্রামহীন বাজছে রুদ্রর গলার শব্দ। রুদ্র কি কথাগুলো তাকে বলল, প্রত্যেকটা লাইন কি ওকে ডেডিকেট করল। তাকান সেজুতি। কি ঠান্ডা স্বর। গায়ের লোম শটান দাঁড়িয়ে যায়। সেজুতি চোখ খোলে, কিন্তু কিছুতেই তাকাতে পারে না। চোখে যেন লেগে আছে পায়ের পাতার ওপর। রুদ্র হেসে বলল, খুব খারাপ কবিতা শোনালাম। আমার দিকে তাকাতেই পারছেন না যে। সেজুতি চট করে তাকায়, ভ্রু কোঁচকায়। সে কেন তাকাচ্ছিল না, লোকটা কি আদৌ বোঝেনি? মিশ্র অনুভূতির সাগরে ভাষার আকুলতা কি তবে আমার একারই? আপনার কফিটা দেখছি ঠান্ডা হয়ে গেল। খুব। রুদ্র হাসল। সেজুতির লজ্জায় আর কণ্ঠস্বর দারুণ লাগছে শুনতে। সামনে তাকিয়ে বলল, পৃথিবী কত বৈচিত্র্যময় তাই না? কিছুদিন আগেও আমরা কেউ কাউকে চিনতাম না। আর আজ এই গভীর রাতে আমরা চন্দ্রবিলাস করছি। পাশাপাশি আপনি আমার ভাইয়ের একমাত্র শালিকাও বটে। আমার তো এখনো স্পষ্ট মনে আছে আমাদের প্রথম দেখা করার দিনটা। আপনার মনে নেই? রুদ্র তাকালো। সেজুতি সব লজ্জা ভুলে গেল। চুপ করে কালো হয়ে এলো মুখটা। প্রথম দিনের রুদ্রটাকে মনে পড়লে এখনো পানিতে চুবিয়ে মারতে মন চায়। মনে থাকবে না আবার একটু গাড়ির ডিকিতে ওঠা নিয়ে কত কি শুনিয়েছিলেন আমায়। হুহো, চাইলে এখন ঢুকতে পারেন। বিশ্বাস করুন, কিচ্ছু বলবো না। উল্টে তালা ঝুলিয়ে রাখবো, যাতে আমি না চাইলে বের হতে না পারেন। সেজুতি হেসে ফেলল। আপনি কি আসলেই এত মজার কথা জানেন? ওহো, গুগলে সার্চ করে জানলাম। সেজুতি আরো শব্দ করে হাসল। পর মুহূর্তে মুখ চেপে ধরল। ফিসফিস করে বলল, এই রে, বাড়ির বাকিদের কথা ভুলেই গেছিলাম। এই সময় আমি হাসছি, কেউ শুনলে মহাবিপদ। তাহলে বরং হাসির কথা বাদ রাখে আমরা অন্য কিছু বলি। ফেরার তারা নেই বুঝি? নেই তা নয়, তবে এসেই যখন পড়েছি তখন দেরিতে ফিরলে ক্ষতি নেই। আচ্ছা, যেটা বলছিলাম, এ পর্যায়ে রুদ্রর অভিব্যক্তি সিরিয়াস হলো। আপনি আমাকে একদিন বলেছিলেন কে বা কারা আপনার ওপর গুলি চালিয়েছিল। তাদের থেকে বাঁচতেই আপনি আমার গাড়িতে আশ্রয় নেন। সেজুতি মাথা দোলায়। খুব। ওরা আর আপনার ওপর অ্যাটাক করেছে? হ্যাঁ, ওইয়ে আমাকে গুলি করতে গিয়ে আপ আন্ডারস্কোর। রুদ্র আটকে দিল। ওই দিনের নিশানা আপনি নন।
আমি ছিলাম। সেজুতি চোখ বড় করে বলল, কি? ওই ব্যাপারটায় পরে আসছি। আগে আপনি আমার কিছু প্রশ্নের সঠিক উত্তর দিন। তারপর আর আপনার ওপর অ্যাটাক হয়েছে? না। কেন? আমি এই ব্যাপারে কিছুই জানি না। বাবা জানতে পারেন? যতটুকু শুনেছি ওরা বাবাকে হুমকি দিচ্ছিল, নেহাত ভয় দেখাতে গুলি চালায় আমার ওপর। কারণ ওই দিন একমাত্র আমিই ছিলাম বাড়ির বাইরে। ঘটনাটা ওরা বাবাকে ভয় দেখাতে ঘটায়। বাবা একবার বলেছিল সে সব ডকুমেন্টস ওদের হাতে দিয়ে দেবে। যেখানে পালের গোদা স্বয়ং খাদ্যমন্ত্রী, উনি পারবেন না লড়াইয়ে জিততে। রুদ্র একটু ভেবে বলল, আই থিঙ্ক ওদের হাত গুটিয়ে নেয়ার কারণটাও আপনার বাবা। মানে, উনি সত্যি সত্যি সব ডকুমেন্টস দিয়ে দিয়েছেন ওনাদের? সে যদি প্রতিবাদ জানালো, এ অসম্ভব। বাবা ভয় পেয়ে এরকম কখনোই করবেন না। আমার বাবা খুব সৎ আর পরিশ্রমী মানুষ। আমি নিশ্চিত হয়ে বলিনি, ধারণা করেছি মাত্র। দেখুন, যদি ওরা আপনার বাবাকে ভয় দেখানোর উদ্দেশ্যে আপনাকে মারতে চাইতো, সেটা ওই একদিনেই থেমে থাকতো না। বরং দিনকে দিন একেকজনের ওপর হামলা করত। আজ আপনাকে, কাল আরিশাকে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে যার জন্য ওরা চুপ করে গিয়েছে। আপাতত এর একটা কারণই আমার মনে হয়েছে, যেটা আবার আপনার পছন্দ হয়নি। আর সব থেকে বড় কথা, যদি আপনার বাবা সমস্ত ইনফরমেশন ওনাদের ফেরত না দেন, তাহলে তো এতদিনে সেসব টেলিকাস্ট হওয়ার কথা, নিউজে আসার কথা। দেশের একজন মন্ত্রী এরকম অনৈতিক কাজের সাথে জড়িত, এটা জানার পর সবার মধ্যে হইচই পড়ে যাওয়ার কথা। অথচ আমার তো মনে পড়ে না এরকম কোনো নিউজ আদৌ আমার কানে এসেছে। আপনি পেয়েছেন এরকম কোন খবর? সেজুতি মাথা নাড়ল, তবুও ক্ষীণ কণ্ঠে বলল, যত যাই বলুন, বাবা ওরকম কিছুতেই করবেন না। হতে পারে বাবা খুব গোপনে তথ্যগুলো সরিয়ে রেখেছেন, তাই এখনো নিউজে আসেনি। সুযোগ পেলে বাবা ঠিক একটা ব্যবস্থা নেবেন। আপনি একবার ওনাকে জিজ্ঞেস করতে পারেন। পারবো না, কারণ বাবা খুব রেগে যায় এ নিয়ে কথা বললে। সব সময় হেসে হেসে কথা বলা মানুষ হুটহাট রেগে গেলে ভয় লাগে। আর যারা সব সময় রেগে কথা বলে তারা একটু হাসলেও ভীষণ সুন্দর লাগে। শেষ কথাটা রুদ্রর উদ্দেশ্যে বলল। রুদ্র ভ্রু উঁচু করতেই সেজুতি আমতা আমতা করে বলল, আম্মুর কথা বললাম। আম্মু তো সব সময়ই বকেন আমায়। আমি কখন বললাম? আপনি আমার কথা বলেছেন। সেজুতি অসহায়। লোকটা ঠিক ধরে ফেলেছে। মহাচালাক। গলা ছেড়ে বলল, আচ্ছা, আপনার ওপর কারা গুলি চালালো? ওই সেদিন। খোঁজ পেয়েছেন ওদের? রুদ্র হঠাৎই মুখটা গম্ভীর করে বলল, পেয়েছি। কিন্তু আপনাকে বলতে চাচ্ছি না। সেজুতি আহত হয়ে বলল, আমি কি করলাম? রুদ্র কপাল কুঁচকে তাকালো। কি করেছেন? আপনাকে থানা থেকে ফোন দেয়া হয়নি? খুব গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন বলে যাননি। আচ্ছা, আপনি এত ভীতু, তাহলে কি করে আমার মাকে সুস্থ করবেন? মাতুর ডিরেক্ট গায়ে হাত তোলে। সেজুতি কাতর চোখ চেয়ে বলল, আমি যেতে চেয়েছিলাম। ভয় পাইনি। রুদ্র ডান ভ্রু নাচালো, তাই গেলেন না কেন? বাবা মানা করেছিল। রুদ্রর অবাক কণ্ঠ, কেন? জানি না। কথাটা বলতেই এত রেগে গেল। বাবার অমন রাগ আমরা কেউ দেখেনি। তাই আর যায়নি। ভাবলাম বাবা যখন বললেন এতেই হয়তো আমার ভালো। রুদ্র ছোট্ট করে বলল, কিন্তু চেহারার চিন্তিত ভঙ্গিটা বহাল তখনও। সেজুতি বাচ্চা বাচ্চা কণ্ঠে বলল, বলুন না, কে ছিল ওরা? কেন মারতে চাইছিল আপনাকে? এবার তো বলাই যায়, তাই না? যায়। আমি আপনাকে আগে বলতাম, কিন্তু ভেবেছিলাম আপনি ভয় পেয়েছেন, তাই ভাবলাম আপনাকে এসবে জড়াব না। একটু থেমে, আসলে ওরা সিরিয়াল কিলার ছিল। কেউ একজন ওদের টাকা দিয়ে পাঠিয়েছে। সেজুতি মাঝপথে বিচলিত কণ্ঠে বলল, কে পাঠালো? জানি না। ওরা ধরা পড়লেও যত ইচ্ছে মার খাবে, কিন্তু সুপারিদাতার নাম বলবে না। এটা ওদের কাজের একটা নিয়ম বলতে পারেন। আমি ওদের সব খবর নিয়েছি, কিন্তু কোনো ক্লু পাইনি যাতে বুঝবো কে আমার সেই শত্রু। অবশ্য এ নিয়ে আমার বিস্ময় বরাবর কম, কারণ এই এতটুকু জীবনে আমি কম শত্রুর দেখা পাইনি। বিজনেসে যার যত উচ্চাবস্থান তাকে টেনে নামানোর লোক তত বেশি জন্মায়। এর আগেও কয়েকবার আমার ওপর অ্যাটাক হয়েছে, কিন্তু সেসব এরকম প্রত্যক্ষভাবে, রাস্তার মধ্যে নয়, পরোক্ষভাবে ছিল। গাড়িতে বোম ফিট করা, কিংবা কাজের অজুহাতে ওদের গুপ্তচর পাঠানো এরকম। কিন্তু দিন শেষে ওরা ধরাও পড়েছে, আমিও বেঁচে গেছি। গোড়া সহ জেলে ভরেছি সব কটাকে। অথচ এই একটা ব্যাপারে কোনো সূত্রই পাচ্ছি না এগোনোর। সব যেন এক জায়গাতেই মিলিয়ে যাচ্ছে।
ঘাড়ের ওপর এত প্রেশার, নিজেও যে আঘাত বেঁধে নামবো তার উপায় নেই। অগত্যা পুলিশই এখন ভরসা। সেজুতির হাত পা থরথর করে কেঁপে উঠল রুদ্রর কথা শুনে। হা হুতাশ করে বলল, আপনার তো দেখি সামনে পেছনে, ডানে বামে সব দিকে বিপদ। রাতে ঘুমান কিভাবে? আমি হলে তো ভয়ে বিছানাতেই হার্ট অ্যাটাক করতাম। রুদ্র নির্লিপ্ততা। রুদ্র রওশন চৌধুরী হওয়া কি এত সহজ? একদিনে আসেনি এই পজিশনে। আপনি বডিগার্ড নিয়ে ঘোরেন না কেন? এত বিপদ যার সে এমন খোলাখুলি রাস্তায় হাঁটে কি করে? রুদ্রর সোজাসাপটা জবাব, বডিগার্ড ব্যাপারটা আমার ভালো লাগে না। আমি যদি নিজেই নিজেকে রক্ষা করতে না পারি, ওরা পারবে কিভাবে? পৃথিবীতে মানুষ সব থেকে বেশি নিজেকে ভালোবাসে। আমি আমাকে বাঁচাতে যে চেষ্টা, যে উত্তেজনা দেখাবো সেটা ওদের মধ্যে থাকবে না। আর আমি অন্য কারো সাহায্য নির্ভর হতে পছন্দ করি না। বডিগার্ড থাকা মানে আমি সেফ, ওরা নেই মানে আমি অসহায়। আই ডোন্ট থিঙ্ক সো। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, এটা মনে প্রাণে বিশ্বাস করি আমি। আই ডোন্ট নিড এনিওয়ানস হেল্প, এনিওয়ানস কনসিডারেশন। যদি সৃষ্টিকর্তা চান আমি বেঁচে থাকব, তবে থাকব। সব ওনার হাতে, সামান্য মানুষ কি করবে? সে জ্যোতির দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, কথা তো ঠিক, কিন্তু সতর্ক থাকতে সমস্যা কোথায় আপনার? যদি একবারে 100 লোক এসে আপনার ওপর হামলা করে কি করবেন? রাস্তায় মরে পড়ে থাকতে হবে। অবশ্য আপনার গায়ে যা অসুরে শক্তি, তবুও আপনি তো আর সিনেমার হিরো নন যে একাই 100 জনকে রিসুম রিসুম করে মেরে ফেলবেন। উফ, এগুলো না শোনায় ভালো ছিল আমার। এমনিতেই ওনার মাকে নিয়ে চিন্তায় একশেষ, এখন আবার দিলেন সাথে ওনাকে যোগ করে। ভাল লাগে এসব। কি ভাবছেন? খুব, না কিছু না। মিথ্যে বলছেন কেন? আপনার মুখ দেখে বোঝা যাচ্ছিল কিছু ভাবছিলেন। সেজুতি বোকা বোকা হাসল। কপালের এক পাশ চুলকে থেমে থেমে বলল, হ্যাঁ ভাবছিলাম তো। আসলে কি বলুন তো, অফিসের কথা ভাবছিলাম। আজ তো অফিস খোলা ছিল, আর আমি জ্বরের জন্য যেতে পারলাম না। আমার কি স্যালারি কাটা যাবে? সেজুতি মিথ্যে বলে থামল। কথা ঘোরানোর চেষ্টা এসব। রুদ্র সরু চোখে চেয়েছিল। ঠিক বুঝেছে সেজুতি বানিয়ে বলল, এরকম একটা সময়ে কেউ অফিসের এসব আবোলতাবোল ভাবে নাকি? অবশ্য ভাবতেও পারে, এই মেয়ে তো আর স্বাভাবিক নয়। বলল, অফিস নিয়ে এত ভাবাভাবির কিছু নেই। আপনাকে আরো 2 দিন ছুটি দিলাম আমি। শরীর একদম সুস্থ করে আসবেন। আপনার গায়ে জ্বর পুরোপুরি কাটেনি। জ্বর নিয়ে অফিস করার কোনো দরকার নেই। সেজুতি খুশি হতে পারল না। অফিসে না এলে তো ওনার সাথে দেখাই হবে না। ভাবল, ছুটির দরকার নেই বলবে। তখন হঠাৎ মাথায় এলো, না না, এই সুযোগে এসাইলমে থাকা যাবে। ওনার মায়ের সাথে বেশি করে সময় কাটানো যাবে। ভালোই হলো। আচ্ছা, আমি আপনাকে যেসব ব্যবস্থা করতে বলেছিলাম, করেছেন? রুদ্র ভ্রু কোঁচকালো, কোন ব্যাপারে? এসাইলমের? না, কখন করব? কাল ফিরেই তো জ্বরে পড়লাম। তবে কালকের মধ্যে হয়ে যাবে। আপনার কখন লাগবে আমাকে জানাবেন। সেজুতি খুশি খুশি চেহারায় মাথা দুলিয়ে বলল, আর বাকি যা যা বলেছি ওগুলোও কিন্তু মনে রাখবেন। রুদ্র ছোট্ট করে বলল, খুব। রুদ্রকে অন্যমনস্ক দেখে বলল, এবার আপনি কি ভাবছেন? যেতে হবে এখন? কেন? রুদ্র ভ্রু উঁচিয়ে বলল, কেন? তাহলে কি সারা জীবন এখানেই থেকে যেতে বলছেন? সেজুতি মাথা নামিয়ে মিহি কণ্ঠে বলল, না মানে, আচ্ছা, ঠিক আছে, সাবধানে যান। রুদ্র উঠে দাঁড়ায়, এতক্ষণ পর আসছি, এখনো কিন্তু বলেননি এসেছিলেন কেন? রুদ্র বলল, শুনবেন। সেজুতি স্থির দৃষ্টিতে চেয়ে মাথা দোলায়। শুনবে? কি বলবেন উনি? আপনার জন্য এসেছিলাম, আপনাকে দেখতে। এসব শুনলে স্বাভাবিক থাকতে পারব তো? কাঁপি হবে না তো আবার? সেজুতির ভাবনার মাঝেই রুদ্র ঝুঁকে এলো খানিক। সেজুতি ঠায় দাঁড়িয়ে নড়লও না, পলকও ফেলল না। অপেক্ষা করল কাঙ্ক্ষিত কিছু বাক্যের। রুদ্র কণ্ঠ খাদে নামিয়ে বলল, এসেছিলাম আপনাকে জ্বালাতে। রুদ্র হেসে চট করে বারান্দা টপকে নেমে গেল। পেছনে রেখে গেল তবদা খেয়ে দাঁড়িয়ে থাকা সেজুতিকে। সেজুতি চূড়ান্ত আহত হল। ভাবল কি, আর ব্যাটা বলল কি? পর মুহূর্তে মুচকি হেসে আওড়ালো, এই জ্বালায় সারা জীবন জ্বলতে চাই। সেজুতির খুব করে ইচ্ছে হলো রুদ্রর চলে যাওয়া অবধি ওকে দেখার। কিন্তু আরিশার রুমের দরজা নিশ্চয় বন্ধ। কি করে যাবে? হঠাৎ বুদ্ধি পেয়ে দৌড়ে সদর দরজায় গেল। আস্তে করে দরজা খুলে পা টিপে টিপে ছাদের দিক চলল। ছাদের দরজা অবধি এসে হতাশ সেজুতি। তালা ঝুলছে। সেজুতির এবার মন চাইছে হাত পা ছড়িয়ে কাঁদতে।
বিড়বিড় করে বাড়ির মালিকের গোষ্ঠী উদ্ধার করল। চলে আসতে নেবে হঠাৎ মনে পড়ল, এই তালা তো ভালো নয়, যে কোনো কিছু দিয়ে খোলা যায়, এমনকি হাতের আংটি দিয়েও। এ কথা ভাড়াটিয়ারা ছাড়া কেউ জানে না, এমনকি বাড়ির মালিকও নন। জানলে কবে বদলে ফেলতেন। তালা খুলতেই সেজুতি খুশিতে লাফিয়ে ওঠে, দৌড়ে ছাদে যায়, রেলিং ধরে নিচে তাকালো, দেখল রুদ্রর গাড়ি নেই গেটের সামনে। তবে কি চলে গেল? অনেকক্ষণ তো হয়েছে, চলেই গিয়েছে হয়তো। সেজুতি মন খারাপ করল। তখনই নিচে গাড়ির শব্দ। সেজুতি বাম পাশে তাকালো, রুদ্রর গাড়ি আসছে ও পাশ থেকে। ও তার মানে লোকটা গাড়ি দূরে পার্ক করে রেখেছিল। বাহ, কি বুদ্ধি! রুদ্র গাড়ি চালিয়ে গেটের কাছে থামল। সেজুতি তাকিয়ে আছে, রুদ্র কি তাকে দেখতে পেল? উত্তর হিসেবে গাড়ির কাঁচটা তরতর করে নামল। জানলা দিয়ে বেরিয়ে এলো রুদ্রর গোলগাল মুখটা। ছোট ছোট চোখের চাউনি অন্ধকারে ঠাউর করতে পারল না সেজুতি, কিংবা বুঝল না এই অন্ধকারে তাকে কি দেখা যাচ্ছে। অথচ রুদ্র ঠিক চিনেছে তাকে। হাত নেড়ে বিদায় জানাতেই সেজুতি যেন সব জবাব পেয়ে যায়। লজ্জায় নেতিয়ে পড়ে। লোকটা বুঝে ফেলল কি, সে যে এত রাতে ছাদে এলো, শুধুমাত্র ওর জন্য এলো। কাপা কাপা হাত নেড়ে সেও বিদায় জানালো। রুদ্র ধোয়া উড়িয়ে ছুটে গেল গাড়ি নিয়ে। অন্ধকারে দুজনের অবয়ব স্পষ্ট থাকলেও কেউ কারো ঠোঁটের হাসি বোঝেনি। অথচ একই সময়ে দুজনেই হেসেছে, তাকিয়েছে, ভেবেছে একে অন্যের কথা। সেজুতি ঘুরে গিয়ে ছাদের রেলিংয়ে পিঠ ঠেসে দাঁড়ালো। এখনো বুক কাঁপছে। আজ যেন একটু জোরালো ভাবে সেজুতি আবিষ্কার করল বুকের এই অদ্ভুত কম্পনের কারণ। বুঝতে পারল তার হৃদয়ে নতুন এক অনুভূতির জন্ম হয়েছে, যার নাম রুদ্র। তাহলে কি ওই অভদ্র একগুলে লোকটারই প্রেমে পড়ল শেষমেশ? সর্বনাশ! নাস্তার টেবিলে আমির বাদে উপস্থিত বাকিরা। সেজুতি আর অভ্র মুখোমুখি বসেছে। পাশ থেকে মুনারা অভ্রর প্লেটে তুলে দিচ্ছেন এটা সেটা। অভ্র মানা করলেও কাজ হচ্ছে না। অভ্রর বা পাশে আরিশা, হাতে ছোট্ট একখানা রুমাল, একটু পরপর নাক মুছছে, হাঁচি দিচ্ছে ঘন ঘন। ভোরবেলা গোসল করে ঠান্ডা লাগায় কাহিল সে। খানিক বাদে আমিরও এসে বসলেন একদম সোজা চেয়ারটায়। অভ্র প্লেটের দিকে চেয়ে বললেন, একই বাবা, প্লেট খালি কেন? এই মোনা জামাইকে আরো দুটো পরোটা দাও। হ্যাঁ দিচ্ছি। অভ্র কাঁদো কাঁদো চেহারায় পাশে বসা আরিশার দিক তাকালো। আরিশা নাক মুছতে ব্যস্ত, পেট একদম লোড অভ্রর। অলরেডি 3টে পরোটা শাশুড়ি মা জোর করে খাইয়েছেন, এখন আবার শ্বশুর বলছেন আরো দুটো খেতে। জামাই আদর কি একেই বলে? সেজুতি খাওয়ার মাঝে বোনের নাক মোছার ফ্যাচ ফ্যাচ শব্দে বিরক্ত। এরকম করলে খাওয়া যায় নাকি? অনেকক্ষণ হলেও আরিশা থামল না। হয় হাঁচি দেবে না হয় রুমালে নাক চাপবে। অবশেষে সেজুতি ধ্যান জ্ঞান বিসর্জন দিয়ে বলেই ফেলল, এতই যদি ঠান্ডা লাগে তাহলে অত সকালে গোসল করার দরকার কি ছিল তোর? দুপুরে করলে পারতি না? আর সকালে গোসল করতে গেছিলি বা কার বুদ্ধিতে? অভ্র সবে পানির গ্লাসটা নিয়েছিল মুখের কাছে, কথাটায় বিষম খেয়ে খুব করে কেসে উঠল। আরিশা আর চোখে সবাইকে একবার দেখে কোনো রকমে বলল, গরম লাগছিল। এসির মধ্যে শুয়েও গরম। আগে তো এসি ছিল না, তখন তো দেখিনি। হঠাৎ এত গরম এলো কোত্থে? আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। কথা শেষ করার আগেই অমনি মাথার ওপর থাপ্পড় মারলেন মোনারা। কটমট করে বললেন, চুপচাপ খা, বেয়াদব। সেজুতি হতবিহ্বল হয়ে তাকালো। বেয়াদবের মতো কি বলল এমন? বিচারের আশায় বাবার দিক ফিরল, কিন্তু তার বাবার এদিকে খেয়াল থাকলে তো। সে দিব্যি ব্যস্ত পরোটা ছিঁড়ে মাংসের ঝোলে ডুবিয়ে মুখে ভরতে। আশেপাশে কি হচ্ছে কিছুই শোনেনি যেন। সেজুতি মাথা ডলতে ডলতে বোনের দিক ফিরল। আরিশা, অভ্র দুজনেই মাথা নুয়ে রেখেছে, ভুল করেও আশেপাশে দেখছে না। হঠাৎ হুঁশ ফিরতেই সেজুতি বুঝল একটু আগে কি বলে বসেছে। মুনারা তো একটা মেরেছিলেন। সেজুতি তৎক্ষণাৎ নিজেকে মনে মনে কয়েকশো চর থাপ্পড় মারল এসব বেফাস কথা বলায়। সকাল থেকে এসাইলম যাওয়া নিয়ে এতটাই উদ্গ্রীব যে কোনো খেয়ালই নেই এসবে। তার বোন এখন বিবাহিত, সকালে ও গোসল করবে না তো কি তুই করবি? বড় হলি অথচ জ্ঞান বুদ্ধি হলো না। এমন শত শত ধমক দিয়ে নিজেকে শাসালো, কিন্তু লাভ হলো না। এতক্ষণ অভ্র আরিশার পাওয়া লজ্জার থেকেও 10 গুণ বেশি লজ্জা পেল নিজেই। মনে মনে শপথ নিল আর জীবনে মুখ খুলবে না এসব নিয়ে। ছি, এই জন্যেই আম্মু বেয়াদব বলেছেন। ছি, ছি, ঠিক করেছেন। এই মুখ এখন কাকে দেখাবো আমি? সেজুতি সবার মধ্যে আর বসে থাকার অভয় পেল না। চুপচাপ প্লেট নিয়ে চলে গেল সোফায়। টিভিতে কার্টুনের চ্যানেল ধরল, মিথ্যে মিথ্যে অভিনয় করল টিভি দেখার।
সবাইকে বোঝালোর সাথে খাওয়ায় সে ভীষণ ব্যস্ত। হঠাৎ নিচে গাড়ির হর্নের শব্দে সেজুতির খাওয়া থেমে গেল। কিছু একটা মনে করে কাউকে কিছু না বলেই দৌড়ে এলো আরিশার রুমে। বারান্দা থেকে উকি দিল নিচে। একটা সাদা রঙের গাড়ি দেখা যাচ্ছে। খোরশেদ মাত্রই নেমেছেন দরজা খুলে। দারোয়ানের সাথে কথা বলছেন এখন। সেজুতি আবার ছুটে এলো। আমির প্রশ্ন করলেন, এত ছুটছিস কেন মেয়ে? পরে যাবি। সেজুতির সদর দরজা খুলে যেতে যেতে বলল, একটু নিচে যাচ্ছি বাবা। মুনারা সোফায় রাখা এত খাবার দেখে দীর্ঘশ্বাস ফেললেন। এই মেয়ে কম খায় বলেই মাথায় সুবুদ্ধি কম। কখন কি বলতে হয় আজও শিখল না। আন্ডারস্কোর। বিছানায় উপর হয়ে ঘুমিয়ে রুদ্র। ট্রাউজার ছাড়া পরনে কিছু নেই। উদম শরীর। বদ্ধ ঘরে এয়ার কন্ডিশনের ঝিমঝিম শব্দ শুধু। তখনই বালিশ কাঁপিয়ে ফোন বাজল। ভাইব্রেট হচ্ছে সমানে। এত সুন্দর ঘুমটা মুহূর্তেই নষ্ট হলো রুদ্রর। বর্গীয় শব্দ করে ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে চোখ বোলালো। আননোন নম্বর। রদ্র একবার ঘড়ির দিক তাকালো। 11টা বাজে। আর ঘুমানো ঠিক হবে না। এত বেলা অবধি ঘুমানোর অভ্যেস তার নেই। গতকাল রাত জেগে থাকায় ঘুম গাঢ় হয়েছে সকালে। গতকালের কথা মনে পড়তেই রুদ্রর বিরক্তি কেটে গেল। সূক্ষ্ম হেসে মাথার চুল এলোমেলো করে দিল। তখনও ফোন বাজছে সমানে। রুদ্র বিছানা থেকে নামতে নামতেই রিসিভ করে বলল, হ্যালো। রুদ্র রওশন স্পিকিং। ওপাশ থেকে তাৎক্ষণিক শব্দ এলো না। রুদ্র আবার বলল, এনিওয়ান দেয়ার? কেমন আছেন? একটা মেয়েলি চিকন স্বর। ভ্রু কোঁচকালো রুদ্র। আবার একবার স্ক্রিনে নজর দিল। না, নম্বর তো চেনা লাগছে না। উত্তর না পেয়ে মেয়েটি আবার বলে, কেমন আছেন রুদ্র? সরাসরি নাম সম্বোধনের রুদ্রর খানিক অবাক লাগে। একে কি চেনে ও? কাটা কাটা ইংরেজিতে বলল, হু আর ইউ? আমি কে সেটা পরে বলছি। আগে বলুন তো, কাল রাতে এতগুলো কল দিলাম আপনি ধরলেনই না। আমি কত অপেক্ষা করেছিলাম জানেন? আই থিঙ্ক আপনি ভুল নম্বরে ফোন করেছেন মিস। আমি আপনাকে চিনি বলে মনে হয় না। যদি বলি খুব ভালো করে চেনেন। তাহলে আপনার পরিচয় আমাকে জানার এত তাড়া? আমি রাখছি। ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে বলল, শুনুন শুনুন, ফোন রাখবেন না। আমি সন্ধ্যা। রুদ্র লাইন কাটতে নিয়েও থেমে গেল। সন্ধ্যা বলল, এবার চিনেছেন? কোন সন্ধ্যা? প্রশ্নটায় সন্ধ্যা যেন আকাশ থেকে মুখ থুবড়ে জমিনে পড়ল। রুদ্র তার নামই জানে না। মুখ কালো করে বলল, কেন মজা করছেন? আপনি বুঝি আমায় চেনেন না? আমি জানি আপনি আমায় চেনেন। রুদ্র তপ্ত মেজাজে বলল, লিসেন, আমার মনে হয় না আপনার সাথে আমার কোনো মজার সম্পর্ক রয়েছে। একজন অপরিচিতার সাথে যতটুকু ভদ্রতা বজায় রেখে কথা বলা দরকার আমি তাই করছি। সন্ধ্যা আহত হয়ে বলল, আপনার সত্যিই আমাকে মনে নেই? আশ্চর্য মেয়ে তো। রেগে যাচ্ছেন কেন? ইউ আর ওয়েস্টিং মাই টাইম। রুদ্র লাইন কেটে দিল। মনে করার চেষ্টা করল সন্ধ্যাটাকে। না, মনে পড়ছে না এরকম নামের কাউকে। স্কুল কলেজের কোনো ফ্রেন্ড হলে নিশ্চয় আপনি করে বলতো না। আর ভার্সিটিতে তো কোনো মেয়ে ফ্রেন্ডই ছিল না ওর। রুদ্রর ভাবনায় ছেদ পড়ে আবার ফোন বেজে ওঠায়। একই নম্বর। রুদ্র কেটে দিল। আবার কল এলো। আবার কাটল। অনেকক্ষণ এরকম হওয়ার পর রুদ্র ফোন ধরল। পুরনো রাগ, পুরনো মেজাজটা ফেরত আনলো মুহূর্তেই। দাঁত পিষে কঠিন কিছু শোনাবে এর আগে জবাব এলো, আমি সেজুতির কাজিন। রুদ্র থেমে গেল সেজুতির নাম শুনে। কতক্ষণ কথাই বলতে পারল না। সন্ধ্যা নিজেই বলল, এবার চিনলেন তো? রুদ্র শান্ত হলো। এমন ভাবেই শুধালো, আপনি আমায় কেন ফোন করেছেন? কেন? আমি তো সম্পর্কে আপনার আত্মীয়। খোঁজ খবর নিতে পারি না। রুদ্র কিছু বলল না। সে মনে করতে ব্যস্ত সন্ধ্যার চেহারাটা আসলে কেমন ছিল। ওপাশ থেকে সন্ধ্যা বলল, তবে আমি কিন্তু আপনার খোঁজখবর নিতেই ফোন দেইনি। দিয়েছি অন্য এক কারণে। কী কারণ? রুদ্রর চটপট প্রশ্ন। সন্ধ্যা বিনা সংকোচে বলল, আমি দেখতে সুন্দর হওয়ায় ক্লাস 7 থেকেই অনেক ছেলে আমার পেছনে ঘুরত। আমি কিন্তু কাউকেই পাত্তা দিইনি। কিন্তু এঙ্গেজমেন্টের দিন প্রথম আপনাকে দেখেই আমার খুব ভালো লেগেছে। যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এতদিন আপনার সাথে একটু কথা বলার কত চেষ্টাই যে করেছি আপনি জানেন না। কতবার সেজুতিকে বললাম আমার হয়ে আপনাকে বলতে। অথচ ও গায়ে মাখল না। আজ অবশেষে কথাগুলো বলতে পেরে এত ভালো লাগছে। আমি কিন্তু আপনাকে আন্ডারস্কোর। আর কিছু বলবেন? রুদ্রর শক্ত কণ্ঠে থেমে গেল সন্ধ্যা। এতক্ষণের লজ্জা লজ্জা ভাবটা যেন হাওয়ায় উড়ে গেল। না মানে? রুদ্র রাশভারী কণ্ঠে বলল,
আপনার সব কথা আমি শুনেছি। যেহেতু সম্পর্কে আপনি সেজুতির বোন, তাই খুব শান্তভাবে বলছি। আপনার আমাকে ভালো লাগে এটা আমি শুনলাম, মেনে নিলাম। কিন্তু আশা করব এরপর এই সেম কারণে আপনি আর আমায় কোনো রকম কোনো ফোন করবেন না। এই ব্যাপারটা এখানেই মিটে যাবে। তাহলে ভালো থাকুন। পরিবারের সবাইকে নিয়ে আসবেন একদিন। ঘুরে যাবেন আমার বাড়ি থেকে। রাখছি। রুদ্র আর একটা কোথাও সন্ধ্যাকে বলতে দিল না। খট করে লাইন কাটল। সন্ধ্যা তবদা খেয়ে শুনছিল। কি ঠান্ডা ভাষায় রিজেক্ট করল। কতক্ষণ তাকিয়ে রইল ফোনের দিক। পরমুহূর্তে ভাবল, রিজেক্ট করে ভালোই করলেন। যদি সরাসরি রাজি হতেন তবে তো মজাটাই শেষ। সন্ধ্যা আবার ফোন দিল। এবার আর কল ঢোকেনি। ব্যস্ত আসছে লাইন। বেশ বার দিয়েও পেল না। লোকটা কি নম্বর ব্ল্যাকলিস্ট করে দিল। ভাবতেই সন্ধ্যার চোখ কপাল ছুঁল। নিজের দিক আঙুল তাক করে অবাক, অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমাকে ইগনোর করল। আমাকে? রুদ্র তিতিবিরক্ত হয়ে ফোনটা দূরে ছুঁড়ে মারল। এই মেয়েগুলো এত অকপটে নিজেদের ভালোলাগা কিভাবে বলে দেয়? ওদের কি লজ্জা, সংকোচ, জড়তা কিচ্ছু নেই? এর আগেও কত মেয়ে এইভাবে প্রপোজ করেছে হিসেব নেই। কিভাবে পারে এরা? রুদ্র অবাক হয়। সে একটা ছেলে হয়ে এতদিনেও মনের কথা বলে উঠতে পারছে না। চেষ্টা করেনি তাও নয়। বলতে গেলেই কথা আটকে যায়। জিভটা নড়ে না। রুদ্রখার চুলকালো। ফেলে রাখা ফোনের দিক চেয়ে আওড়ালো। যাকে নিয়ে আমি ভাবি তার কোনো খবর নেই। অথচ কোথাকার কাজিনের কি মাতামাতি। সন্ধ্যা মেয়েটার মতো সেজুতি হলে তার কষ্ট কতই না কমে যেত। অবশ্য সেজুতি আদৌ তাকে ভালোবাসে কিনা তাই তো জানে না। মাঝে মাঝে মনে হয় বাসে পরক্ষণে দোটানায় ভোগে। বিয়ের দিনের মতো হিতে বিপরীত হবে ভেবে বাড়াবাড়ি করতেও ভয় পায়। শুধু পরশু বৃষ্টির দিন। দৃশ্যপট মনে করেই রুদ্র ঠোঁট কামড়ে হাসল। কবে যে একটু নিশ্চিত হবে সেজুতির মনে কি চলছে। সব সংকোচ কাটিয়ে বলবে, ভালোবাসি। আর কবে সেজুতি পুরোপুরি তার হবে কে জানে। আদৌ আসবে ওই দিন? পরমুহূর্তে ভাবল, আসবে না মানে আসতেই হবে। সেজুতি না চাইলেও শুধু আমার। আমাকে ভালোবাসুক না বাসুক প্রয়োজন হলে তুলে এনে বিয়ে করব। হাহ, চেনে না তো আমায়। রুদ্র উঠে এসে টেবিলের ড্রয়ার খুলল। বের করল একটা চকচকে ফোন। সাইড বাটন ক্লিক করে অন করল। কন্ট্যাক্ট লিস্টে শুধু একটাই নাম ভাসছে। এই ফোন আর সিমটা নিয়েছিল শুধুমাত্র এই মানুষটাকে জ্বালাতে, বিভ্রান্ত করতে, নিজের পরিচয় লুকিয়ে মজা নিতে। রদ্রর পুরনো সেই দুষ্টু বুদ্ধিটা আবার ভর করল মাথায়। চটপট টাইপ করে সেই নম্বরে একটা মেসেজ পাঠালো। ব্যাস, কাজ শেষ। এইবার এই মেসেজ দেখে মেয়েটা হুঁশ হারাবে। সারাক্ষণ ভাববে তাকে নিয়ে। কে পাঠালো, কেন পাঠালো, এসব চিন্তা করেই মেয়েটা শেষ হোক। তবুও তার মন, মস্তিষ্ক জুড়ে আমার বিচরণ থাকবে ভেবেই রুদ্র ঠোঁট চেপে হাসল। এত আনন্দ লাগে কেন মেয়েটাকে জ্বালাতে। তখনই বাইরে থেকে আওয়াজ এলো অন্তুর। বড় ভাইয়া উঠেছ? মা ডাকছে। ব্রেকফাস্ট করবে না? হ্যাঁ আসছি। ফ্রেশ হইনি এখনো? আচ্ছা এসো। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। গেট খুলুন, ভেতরে যাব। দুপুরবেলা নারী কণ্ঠ শুনে চোখের ওপর থেকে টুপিটা সরালো আব্বাস। একটু ঘুম ঘুম পাওয়ায় ঝিমুচ্ছিল এতক্ষণ। ঘাড় ঘুরিয়ে তাকালো। মুখে মাস্ক, চোখে গোল ফ্রেমের চশমা পরা এক মেয়ে দাঁড়িয়ে। চুলগুলো চুটি করে বাঁধা। ওড়না টানা মাথায়। পরনের থ্রিপিসের ওপর সাদা এপ্রন। গলায় আইডি কার্ড ঝুলছে। কাঁধে ব্যাগ। আব্বাস নিশ্চিত হতে শুধালো, মেডিকেল স্টুডেন্ট? জি। আব্বাস উঠে এসে তালা খুলে দিলে মেয়েটি ভেতরে ঢুকল। আব্বাস আবার গেট লাগিয়ে চেয়ারে গিয়ে বসল। ততক্ষণে মেয়েটি ঢুকে পড়েছে এসাইলমের মধ্যে। মেয়েটি এদিক ওদিক তাকালো। ভয় ভয় লাগছে। সরাসরি গন্তব্যে গেলে কেউ সন্দেহ করবে না তো। আশেপাশে দেখল অহরহ মেডিকেলের ছাত্র ছাত্রীদের উপস্থিতি। মেয়েটি কপালের ঘাম মুছে দ্রুত পায়ে এগোলো। তখনই টুম করে মেসেজ টোন বাজল। এতটুকু শব্দেও যেন মেয়েটি ভয় পেল। কিন্তু ফোন বের করল না। পাছে মনোযোগ অন্যদিকে যায়। দেখতে দেখতে অরুণার গার্ডের সামনে এসে থামল মেয়েটি। অরুণা ঘুমিয়ে। গার্ডের শিকে মস্ত বড় তালা ঝুলছে। মেয়েটি জিভ দিয়ে ঠোঁট ভেজালো। এখন এই তালা কি করে খুলবে? রফিক লোকটার কাছে চাবি। গেলে ওনার কাছে যেতে হবে। সরাসরি অরুণার গার্ডের চাবি চাইলে, যদি সন্দেহ করে। এখন যেন বিষয়টা অকুল পাথারে পড়ার মতো মনে হলো। অনেকক্ষণ ভেবে ভেবেও কোনো বুদ্ধি না পেয়ে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটি। ঠিক করলো যা হবার হোক, রফিকের কাছে গিয়েই চাবি চাইবে। হাঁটা ধরতেই হঠাৎ প্রশ্ন এলো, তুমি কে?
মেয়েটি দাঁড়িয়ে যায়, প্রশ্নের উৎসের দিক তাকায়। অরুণা ভ্রু কুঁচকে চেয়ে আছেন। মেয়েটি কাঁপা কণ্ঠে বললেন, আমি আমি সুলতানা আন্টি। অরুণা উঠে এলেন, খুব কাছে এসে দাঁড়ালেন শিকের। সুলতানা, খোঁজা। অরুণা মনে করার ভঙ্গি করলেন। হঠাৎ ভ্রু টানটান করে বললেন, এই নামের একটা মেয়ে তো কয়েকদিন আগে এসেছিল এখানে। তুমি কি সে? এবার যেন নিশ্চিত সেজুতি। মাস্ক ঢাকা ঠোঁটে চওড়া হাসি ফুটল। কোনো মানসিক রোগীর নিশ্চয় অত কিছু মনে রাখার কথা নয়। সেই কবে এসেছে? আরিশার বিয়ের আগে। অথচ উনি নামটা এখনো মনে রেখেছেন। তার মানে সে যা ভাবছে তাই ঠিক। ছোট করে বলল, জি আমি সে। অরুণা আপাদমস্তক দেখলেন ওকে। গলার আইডি কার্ডের স্থির দৃষ্টি বুলিয়ে বললেন, তুমি তাহলে সত্যি মেডিকেল স্টুডেন্ট। জজি, আপনি তো সেদিন আমাকে বিশ্বাসই করলেন না। এ পর্যায়ে অরুণা মাথা নেড়ে হাসলেন। কেমন অদ্ভুত হাসি। উদাস কণ্ঠে বললেন, আজকাল কাউকে বিশ্বাস করতে ভয় হয়। অনেক ঠকেছি তো। সেজুতি ঠিক শুনতে পেল কথাটা। সন্দেহের তীর দ্রুত বেগে ছুটল যেন। নিজের প্রতি দৃঢ়তাটা কয়েক গুণে বাড়ল। মনে হলো খুব বেশি দেরি নেই। রুদ্রর কষ্ট লাঘবের দিন সন্নিকটে খুব। অরুণা বললেন, তুমি এখানে কি করছো? সেজুতির ধ্যান ভাঙল। খুব। অরুণা হেসে বললেন, এর বাবা, তুমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনায় ডুবে যাও। বললাম, তুমি এখানে কি করছো? আমার এখানে তো কোনো মেডিকেল ছাত্রীকে পাঠানো হয় না। সেজুতি নিষ্পলক অরুণার হাসিটা পর্যবেক্ষণ করল। কোনো অসুস্থ মানুষের হাসি এত নির্মল হতে পারে না। কিছু বলার জন্য মুখ খুলবে অমনি জুতোর শব্দ। অরুণার চেহারা বদলে এলো। হাসিটা উবে গেল। হন্তদন্ত গিয়ে বিছানায় বসল। সেজুতি লক্ষ্য করল পুরোটা। পায়ের শব্দের দিক ফিরল। রফিক এসেছেন। সেজুতি কাঁধ ব্যাগ শক্ত করে কাঁধেই চেপে ধরল। পা দুটো থরথর করে কাঁপছে। মনে মনে নিজেকে বোঝালো, নার্ভাস হোস না সেজুতি, সাহস রাখো। ভেতরে ভেতরে কতগুলো কথা সাজালো উত্তরের জন্য। রফিক প্রথমে একবার অরুণাকে দেখলেন। অরুণা ছাদের দিক চেয়ে বিড়বিড় করছেন। রফিক সেজুতির আগাগোড়া নিরীক্ষণ করে বললেন, আপনি এখানে কি করছেন? ডিউটি করতে হলে ওদিকে যান। কেন? সেজুতির নির্ভীক কণ্ঠ, আমি বলেছি তাই। রফিকের স্বর মোটা হলো। সেজুতিও পাল্টা জবাব দিল, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। হাসপাতালের যে কোনো স্থানে আমি যেতেই পারি। এর সম্পূর্ণ অনুমতি আমাদের দেয়া থাকে। আপনার কথা মেনে কাজ করতে যাব কেন? রফিক যেন দমে গেলেন ওর যুক্তিতে। স্বর খানিক নম্র করে বললেন, না তা ঠিক আছে। আসলে এখানে কাউকে এলাও করা হয় না। কেন? পেশেন্টের বাড়ির লোকের নিষেধ আছে তাই। তাহলে তো চিন্তার বিষয়। মনে হচ্ছে ওনার কেসটা বেশ জটিল। আচ্ছা উনি এখানে কতদিন ধরে আছেন? 20 বছর। আপনি প্লিজ আসুন। অন্য যে কোন পেশেন্টের হয়ে ডিউটি করুন বাট এখানে নয়। রফিকের বিচলিত স্বর। সেজুতি ঠায় দাঁড়িয়ে বলল, আপনার কথায় আমার কেমন সন্দেহ লাগছে। আপনি কেন আমাকে এভাবে ছড়িয়ে নিতে চাচ্ছেন? কী উদ্দেশ্য আপনার? রফিক অবাক কণ্ঠে বলল, আমার কি উদ্দেশ্য? আর আপনাকে সরালাম কোথায়? বললাম তো পেশেন্টের বাড়ির লোক এখানে ডাক্তার ছাড়া কাউকে এলাও করে না। আমি নিজেও আসি না। আপনি এসেই বাকি করবেন। আপনি তো ডাক্তার নন। রফিক বিরক্ত হলেন। এই মেয়ের কাঠখোট্টা জবাবের কাছে গুলিয়ে যাচ্ছে। সেজুতি আবার বলল, যেহেতু ডাক্তার এলাও করেন সেহেতু আমি থাকতেই পারি। কারণ আমিও একজন উড-বি ডক্টর। না পারবেন না। আগে ডাক্তার হন তারপর দেখা যাবে। এখন বের হন এখান থেকে। না হলে কমপ্লেন করা হবে কিন্তু। সেজুতি জ্বলে উঠে বলল, আপনি আমার সাথে এরকম রুড বিহেভ করছেন কেন? আমি কিন্তু চাইলে আপনার নামে কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করতে পারি এর জন্য। আচ্ছা জ্বালাতো, আপনি নিজেই কথা শুনছেন না? পেশেন্টের বাড়ির লোক যদি শুনে ওনাদের বারণ সত্ত্বেও এখানে কাউকে এলাও করেছি আমি তবে কি হবে ভাবতে পারছেন? আপনার আমার দুজনেরই বিপদ। সেজুতি শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজায়। এভাবে স্বর পাল্টে মোটা করে কথা বলা বেশ কষ্টের। গলা ছেড়ে বলল, আপনার কাছে কি প্রমাণ আছে যে ওনারা কাউকে এলাও করতে নিষেধ করেছেন? রফিক আমতা আমতা করে বলল, অবশ্যই আছে। থাকবে না কেন? আর থাকলেও বা, আপনাকে নিশ্চয়ই দেখাব না। এখনও ডাক্তার হতে পারলেন না, অথচ 16 আনা ভাব নিচ্ছেন। এসাইলমের ম্যানেজারের যদি এত ভাব থাকে, আমার অবস্থান তো তার থেকে অন্তত উঁচু। আমি নিলে কি ক্ষতি? রফিক অপমানিত বোধ করলেন। চোখ রাঙিয়ে বললেন, দেখুন আন্ডারস্কোর তালা খুলুন। রফিক চমকে উঠল, হ্যাঁ।
তালাটা খুলুন। আশ্চর্য, আপনাকে কবার এক কথা বলবো? আপনি আমাকে এখন যাই বলেন না কেন, এত কিছুর পর আমি আর আপনার কথা শুনছি না। ডিউটি আমি এখানেই করব। আর প্রমাণ আমাকে না দেখাতে চাইলেও যখন কথাটা কর্তৃপক্ষের কানে যাবে তারা নিশ্চয়ই দেখতে চাইবেন। তখন আর আপনার উপায় থাকবে না। আমি একজন রোগীর সেবা করতে চেয়েছি, আপনি বাধা দিয়েছেন। ভুজুং দিয়ে আমাকে আটকেছেন। শুধু কি তাই, আপনি আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছেন। এসব এলিগেশন ও আমি আনবো তারপর। রফিক অসহায় চোখে তাকালেন। এই মেয়ে সুবিধার না। এত কাট জবাব, আর এত ঝগড়টে। সত্যি যদি এসব বলে নালিশ ঠুকে তখন চাকরিটা যাবে। সাথে একুল অকুল দুই কুলি। সময় নিয়ে বললেন, পেশেন্ট কিন্তু সবাইকে আঘাত করেন। নিজের ছেলেকেও মানেন না। কামড়ে দেন, মাথা ফাটিয়ে দেন। একটা উল্টোপাল্টা কিছু হলে আন্ডারস্কোর। সেজুতির সোজাসাপটা জবাব, উল্টোপাল্টা হলে আমি বুঝব। এসবে অভ্যেস না করলে ভবিষ্যতে ডাক্তারি করব কি করে? আপনি তালা খুলুন। আর রইল বাকি পেশেন্টের বাড়ির লোকের কথা। আপনার কাছে ওনার বাড়ির লোকের ফোন নম্বর আছে না? রফিক মিথ্যে বলল, না, নেই। সেজুতি কাঁধ উঁচু করে বলল, বেশ, কোনো ব্যাপার না। ওনার মেডিকেল ফাইলে নিশ্চয় থাকবে। না হলে অফিসে ওনার বায়োডেটা থাকবে। আমি বরং সেখানে থেকে আন্ডারস্কোর। রফিক থামিয়ে দিয়ে বলল, মনে পড়েছে, আমার কাছে আছে ওনার ছেলের নম্বর। কল করুন ওনাকে। এক্ষুনি, এক্ষুনি। জি, আমি দেরি করতে চাচ্ছি না। কথা বলবো ওনার সাথে। সাথে জিজ্ঞেসও করব কেন ওনার মাকে কোন মেডিকেল স্টুডেন্টের দেখতে আসা বন্ধ। রফিক ব্যস্ত কণ্ঠে বললেন, না না, তার দরকার নেই। আমি কথা বলছি। মনে মনে সেজুতিকে গালাগালি করলেন রফিক। দাঁত কিটমিট করে পকেট থেকে ফোন বের করলেন। ডায়াল করলেন রুদ্রর নম্বরে। এবার সেজুতির বুক ধুকপুক করছে। সে কথা বলতে পারলে ভালো হতো। রুদ্র আওয়াজ শুনে বুঝে যেত সবটা। এখন হুট করে পারবে তো সাজিয়ে গুছিয়ে সব বলতে? লোকটা তো জানেও না সে এখানে এসছে। যদি না বোঝে, কি হবে? ধরা পড়ে যাবে যে।